নমস্কার। কাল ইউএসের বিদেশমন্ত্রী মার্কো রুবিও কলকাতাতে এসেছেন। উনি কোয়াড সামিটের জন্য দিল্লিতে আসার কথা, কিন্তু উনি প্রথম ওনার সফর শুরু করেছেন কলকাতা দিয়ে। ইউএসএ থেকে কলকাতায় আসার কারণ হিসেবে আমরা একটু পিছিয়ে যাই। সেটা হচ্ছে 2011 সালে যখন তৃণমূলের আসার একটা পদক্ষেপ শোনা যাচ্ছে, সেই সময় কিন্তু হিলারি ক্লিন্টন কোনো একটা সাংবাদিক সম্মেলনে ওনাকে কিছু প্রশ্ন করা হলে উনি বলছেন, না, আমার সমস্ত নজর এখন পশ্চিমবঙ্গের দিকে, ওখানে ভোট হচ্ছে। তো আমার সেটা পড়ে একটু অবাক লেগেছিল যে পশ্চিমবঙ্গতে একটা ছোট্ট জায়গা, একটা ভারতবর্ষের লোকসভা হলে তাও কথা ছিল, বিধানসভা ভোটে কোথায় একটা ছোট্ট জায়গা, সেটা নিয়ে কেন উনি বলবেন? ইনফ্যাক্ট এই 4 মে রেজাল্টের পরেও কিন্তু ট্রাম্প আর কিছু না হলেও ওয়েস্ট বেঙ্গলে জেতার জন্য নরেন্দ্র মোদীজিকে উনি কংগ্রাচুলেট করেছেন। তো কেন আর কোনো রাজ্য নিয়ে তো করেননি, আরও যে 3টে রাজ্যতে ভালো রেজাল্ট হয়েছে সেটা নিয়ে উনি করেননি, কেন হোয়াই অনলি পশ্চিমবঙ্গ? সেটা আমাদের ভাবতে হবে। আর 2012 সালে তৃণমূল আসার পরে তৃণমূলের সাথে দেখা করেছিলেন হিলারি ক্লিন্টন, এবং পরবর্তীতে অনেকগুলো বৈঠক মমতা ব্যানার্জির সাথে মার্কিন উপদেষ্টাদের সাথে হয়েছে। এবং যতদূর জানা যাচ্ছে, যদি মার্কিন সিআইএর এজেন্ট হিসেবে ওনাকে এখানে প্ল্যান্টেড করা হয়ে থাকে, তা উনি ওনার কাজটা খুব সুন্দরভাবে করতে পেরেছিলেন। হয়তো 4 মের রেজাল্ট ওই দিকেই হবে, পজিটিভ হবে, এটা জেনে আমেরিকা পূর্ব পরিকল্পনা হিসেবে এইখানে কলকাতাতে ওনার সফরটা রেখেছিলেন, যে পরবর্তীতে কীভাবে দেশ থেকে বাদ দেওয়া যায় বা ভারতবর্ষকে আরও অস্থির করা যায়, পশ্চিমবঙ্গকে কী করে বার করে দেওয়া যাবে, বাংলাদেশের সাথে যুক্ত করা যাবে, অনেক কিছু পরিকল্পনা চলেছিল। এবং আমরা দেখেছি ইউনিসকে ওখানে বসানো হয়েছিল। কিন্তু তারপরেও আমরা পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সহায়তায়, সৌভাগ্যের জোরে আমরা এখানে তৃণমূলকে হটাতে পেরেছি। তাই জন্য উনি কোন মুখে মার্কো রুবিও বিদায়ী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাবেন? সেটা তো একটা বিরাট বাজে ব্যাপার হবে। তাই জন্য সম্ভবত উনি মিশনারিজ অফ চ্যারিটির কাছে এলেন, এবং শোনা যাচ্ছে তাদের মারফত উনি কিছু এনভেলপ পাঠিয়েছেন মমতা ব্যানার্জির সাথে। ওখানকার সিস্টাররা বা নানরা মমতা ব্যানার্জির সাথে দেখা করেছে এবং কিছু চিঠি দিয়েছে, এরকম জানা যাচ্ছে। আর এরপরে এটা আরেকটা কথা হচ্ছে, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, যেটা 2004 থেকেই ছিল, কিন্তু ওখানে ওটা অনেক সহজভাবে ছিল, কিন্তু নরেন্দ্র মোদী মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ওটাকে অনেক কঠিনভাবে প্রজেক্ট করতে চলেছেন। যেমন শুধুমাত্র এসবিআইতে টাকা আসতে পারবে, এনজিও সংস্থাগুলো, ওখানেই টাকা আসবে, এবং তারা যারা নেবে তারা সম্পূর্ণ হিসেব খতিয়ান দেবে। যদি দেখা যায় যে কোনো বেনিয়ম হচ্ছে, সেই টাকা ভারতবর্ষের মানে তাদের স্থিতিশীলতা নষ্ট করার কাজে ব্যবহার করা হচ্ছে, কোনো খারাপ কাজে লাগছে, তাহলে কিন্তু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার ভারত সরকারের কাছে থাকবে। এরকম একটা রেগুলেশন আসছে। এর ফলে কিন্তু টুল কিট গ্যাং, যারা চায়না ফান্ডেডের টাকা বিভিন্ন এইসব মিশনারিজ অফ চ্যারিটি বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, এনজিওর মাধ্যমে ফান্ডেড হতো, তাদের কিন্তু একটা থরহরিকম্প শোনা যাচ্ছে। এরপর আপনারা দেখবেন বিভিন্ন কিছু সাংবাদিক, যেমন রবিশ কুমার, রাজদীপ সরদেশাই, তারপরে হচ্ছে অভিষেক শর্মা, তারপরে আরফা খানুম, অজিত আঞ্জুম, এইসব যে নামের লোকগুলো, যারা ওই টুলকিটের একদম প্রধান মাথা, তারা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। এবং আরও কিছু যারা ইউটিউবার, যেমন আকাশ ব্যানার্জি, তারপরে সৌরভ দ্বিবেদী, এরাও কিন্তু ফান্ডেড। তো এদের দিক থেকে দেখবেন এফসিআরএ লাগু করার আগে প্রচুর একটা চাপ সৃষ্টি হবে, এটাকে যাতে না করা হয়। এই এফসিআরএটাকে আরও কঠিন করার জন্যই কিন্তু আমাদের দেশ থেকে নকশালকে দূর করা গেছে। কেননা এইসব এনজিও সংস্থার মাধ্যমে বিদেশের ফান্ডেডের প্রচুর টাকা এসে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, তারপরে হচ্ছে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ, এইসব কাজে প্রচুর ব্যবহার করা হতো। তো সেটা যদি মেইন রুটটা কেটে দেওয়া হয়, তাহলে কিন্তু বাকি অন্যায় অবিচার যেটা দেশের মধ্যে হয়ে চলেছে, সেগুলোকে বন্ধ করা যাবে। আর মার্কো রুবিও এসে দুজনকে হুঁশিয়ারি দিয়ে গেলেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভারত সরকারকে, যে এই মিশনারি অফ চ্যারিটির সাথে কিন্তু ইউএসএ দাঁড়িয়ে আছে, সুতরাং সাবধান। কিন্তু ভারত সরকার যে মুডে আছে এবং শুভেন্দু অধিকারী মহাশয় যে মুডে কাজ করছেন, তাতে আমার মনে হয় না খুব বেশি পাত্তা পাবে। মার্কো রুবিও সম্ভবত শুভেন্দু অধিকারীর কাছে টাইম চেয়েছিলেন, উনি টাইম দেননি, পাত্তাই দেননি। ঠিক আছে। আর
উনি মার্কো রুবিও সম্ভবত মিশনারিজ অফ চ্যারিটিকেও হুঁশিয়ারি দিয়ে গেলেন যে সামলে খেলো, নাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হচ্ছে। আমাদের রাজ্যে, ভারতের এত বড় রাজ্যে ছোট্ট একটা, ভারত এত বড় দেশে ছোট্ট একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইউএসএ বিদেশি মন্ত্রীকে পাত্তা দিল না। আমাদের নরেন্দ্র মোদী খুব সহজ লোক নন, উনি ট্রাম্পের ফোনই তোলে না। তাহলে কোথাকার কোন এলেবেলে হেলে সে একটা প্রশ্ন করলো আর নরেন্দ্র মোদী জবাব দিয়ে দেবে? অত তো সহজ নয়। সুতরাং ভেবে খেলতে হবে যে কার সাথে পাঙ্গা নিচ্ছ। সুতরাং অরলো পাঙ্গা, হয়ে গেল কাজ। আমাদের শুভেন্দু অধিকারী মশাই পাত্তাই দিলেন না। উনি যা হোক একটা কাজ, মানে যথেষ্ট বেইজ্জতি হয়েছেন। কারণ বিদেশমন্ত্রী যখন ভারতবর্ষে আসছে, ওখানে নর্মাল মানে ডেকোরাম মেনটেন করে জয়শঙ্করজি মহাশয়ের উপস্থিত থেকে ওনাকে ওয়েলকাম জানানোর কথা ছিল, কিন্তু সেখানে কেউ আসেনি। একজন প্রোটোকল অনুযায়ী একজন অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা অনেক বেশি বেইজ্জতি হয়েছে ইউএসের কাছে, এবং একটা মেসেজ দেওয়া হলো যে তোমরা সামলে থাকো, ভারতের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করো না, তাহলে সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করলে ভারতের থেকে খারাপ কেউ হবে না। সুতরাং ভারতবাসী হিসেবে আমি তো গর্বিত, আপনারা কতটা গর্বিত লিখে জানান প্লিজ, আমাকে মেসেজ করবেন। আমি খুব সাধারণভাবে একটা ছোট মোবাইল এবং আমি মাটিতে বসেই আমি এই ভিডিওগুলো করি, কোনো লেখালেখি করি না, জাস্ট আমার যেটা মনে আসে, যেটা আমি জানি বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ইয়ে থেকে ঘেটে, সেগুলোই আমি শেয়ার করি। আমার ভুল হতে পারে, আপনারা যদি আমাকে ভুলগুলো ধরিয়ে দেন আমি কিন্তু খুব খুশি হব। ধন্যবাদ এতটা সময় দিয়ে আমার ভিডিও শোনার জন্য, দেখার জন্য। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার।